প্রমোটারদের কাছ থেকে টাকা নিত এটা সবাই আমরা, কিন্তু হ্যাঁ মানে না হারলে হয়তো জানতাম না যে এই লেভেল অব্দি এটা পৌঁছে। বড় বড় প্রমোটারদের কাছ থেকে টাকা নেয় করে, সে সব দলেই করে, কোন দলে চোর নেই, মানে কোনো কোনো দলে ডাকাত আছে, তৃণমূল হচ্ছে সব ছিচকে চোর। একশো নয় নম্বর ওয়ার্ড অফিস থেকে উদ্ধার কন্ডম, প্রমোটারদের রেড চার্ট, কারি কারি টাকা। সেই ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ড অফিসের ভিতরে আলাদা মেকআপ রুমেরও হদিশ পাওয়া গিয়েছে। প্রমোটারদের রেড চার্ট কি কারণে থাকতো? তাহলে কি তোলাবাজির জন্য প্রত্যেক প্রমোটারের জন্য ফিক্স ছিল আলাদা রেট? তাহলে কি ওয়ার্ড অফিসের ভিতরেই চলতো মধুচক্র, কাউন্সিলরে বিকৃত? এই বিষয়ে কি বললেন রাজনৈতিক বিশ্লেষক মনোজিৎ মণ্ডল। ওয়ার্ড নাম্বার 109 কাউন্সিলর অনন্যা ব্যানার্জির ওয়ার্ড অফিসে বিভিন্ন জিনিস পাওয়া গেছে। প্রমোটারের রেট চার্ট থেকে শুরু করে কন্ডম পাওয়া গেছে, যারা জমি বানায় এবং তাদের বাড়ি সেটা পাওয়া গেছে। আপনার বক্তব্য এটার উপরে? এইটা আমার মনে হয় যে প্রায় রেগুলার হয়ে গেছে, এবং তৃণমূলের হারে একটা বড় কারণ হচ্ছে এই কর্পোরেটর। আমার খারাপ লাগছে ভাবতে বা বলতে এইসব, যে আমরা তো দলটা খুব মন দিয়ে করেছিলাম, এখনো হয় দলকে সমর্থন করি। আমরা পরিশ্রম করে যাদবপুরের মতো জায়গায় যেখানে বসে আছি, সিপিএম নকশালদের কাছে এখনো মার খেয়ে নিজেরা পকেট থেকে টাকা দিয়ে দল করি। এখানে সরস্বতী পুজো হলে আমরা টাকা দিয়ে করি, দল থেকে কোনো টাকা দেওয়া হতো না, বাচ্চা ছেলেমেয়েরা যখন পুজো করতো। আর উল্টো দিকে দেখি যে মানে চুনোপুঁটি থেকে শুরু করে হনুমান সবাই টাকা তুলছে। এটা এটা এদের শাস্তি হওয়া উচিত আমরা মনে করি। এরা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যা রেট চার্ট কাউন্সিলরদের দেখলাম, শুধুমাত্র এই অনন্যা কেন, অনন্যার সাথে আরো অনেক আছে। এই লেভেলটাতে মানুষ প্রচুর টাকা তুলেছে, অনেকে তো অ্যারেস্টেড হচ্ছে, অনেকেই ভয়ে ওদের দলে যাচ্ছে, যোগাযোগ করছে, বাঁচার চেষ্টা করছে। কিন্তু এই কাউন্সিলর লেভেলটা তৃণমূলের সবচাইতে অধঃপতনের সবচাইতে বড় দায়ী। টাকা তুলেছে, কাজ করেন, নোংরা পড়ে থাকতো রাস্তায় রাস্তায়, কোনো পরিষেবা দেয়। টাকা তুলেছে কাদের কাছ থেকে? সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছে, তার উপর কোনো কাজ করে। কাজে এ তো ভবিতব্য ছিল। মনোজিৎ, প্রমোটার রেট চার্ট এই কথাটাই তো আমরা প্রথম মানে আমরা ধোঁয়াশা ভাবে জানতাম, কিন্তু এই যে এইভাবে রেট চার্ট বানিয়ে তোলাবাজি করা হতো, এটার উপরে একটু কিছু দিয়ে বলেন। প্রমোটার রেট চার্ট মানে কিভাবে প্রমোটার রেট চার্ট বানাতো? প্রেজেন্ট বইতে যে আমি করবো অংশে রাখ, যদি চার্টটা রেট চার্টটা সত্যি হয় ওখানে, তবে প্রমোটারদের কাছ থেকে টাকা নিত এটা সবাই আমরা জানতাম, কিন্তু হ্যাঁ মানে না হারলে হয়তো জানতাম না যে এই লেভেল অব্দি এটা পৌঁছে। বড় বড় প্রমোটারদের কাছ থেকে টাকা নেয় করে, সে সব দলেই করে, কোন দলে চোর নেই, মানে কোনো কোনো দলে ডাকাত আছে, তৃণমূল হচ্ছে সব ছিচকে চোর। পঞ্চায়েতের সদস্যরাও কোন টাকা তোলে, বাকি অন্য দলে ডাকাত আছে, ডাকাতরা বড় বড় লোকেদের কাছ থেকে টাকা তোলে, বড় 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 সব আদানি আম্বানিদের কাছ থেকে টাকা নেয়। তৃণমূলে সেরকম পায়নি, ডাকাতি করার জন্য ছিচকে চুরি করেছে। মুশকিলটা হচ্ছে আমাদের মতো মানুষের, যারা আমরা প্রফেশনাল, যারা আমরা এখন পড়াই, যাদের আমরা রাজনীতিটা আমি বাড়িতে বসে মানে মাঠে মাঠে নেমে সবসময় রাজনীতি না করলেও যত রাজনীতি নিয়ে আমরা ভাবি, আমাদের জন্য সমস্যা যে আমরা আমরা কাউকে দেখে ইন্সপায়ার হই। একজন মানুষকে দেখে, যেমন ধরুন বা অটল বিহারী বাজপেয়ী বলুন বা মনমোহন সিং এর মতো মানুষ, যারা সত্যি সত্যি সৎ মানুষ ছিলেন, তাদেরকে দেখে রাজনীতিতে আসবো, আমরা সেরকম লোক পাই না। আমাদের জন্য শুধুমাত্র হাপিত্তেশ করা ছাড়া কোনো উপায় নেই। আপনাদের সাথে কথা বলেই আমরা হতাশা মেটাবার চেষ্টা করবো, এর বাইরে কিছু করার। রাজনীতিতে ভালো লোকেরা আসবে না। মনোজিৎ, ওয়ার্ড অফিসের ভিতরে মেকআপ রুম এবং খাট কি করছে? মেকআপ রুম ওয়ার্ড অফিসের ভিতরে সব অফিসেই পাওয়া যাচ্ছে। আমি বলতে পারবো না উনি কি করতেন, কেন করতেন, জানি না, বলতে পারবো না, এগুলো উনিই বলতে পারবেন। উনি একসময় সিনেমা টিনেমা করতেন, একটু সিনেমা করেছেন ছোটবেলায়, আমরা দেখতাম, হয়তো এখন ভেবেছিলেন সিনেমা টিনেমা করবেন। মেকআপ টেকআপ করুক, সেসব মেকআপ করে যদি কাজটা করতো তাহলে ভালো লাগতো। কাজ তো কিছু করেননি, অকাজেই করেছেন বোঝা যাচ্ছে। কাজ করেননি আপনি যে বলছেন। ত্রাণের সামগ্রী
দুটো ফ্লোর ধরে ত্রাণের যে সামগ্রী জনগণের জন্য পাঠানো হয়েছিল সে সব সামগ্রী জমা হয়ে রয়েছে দুটো ফ্লোর ধরে। কি বলবেন মনোজ বলতে এটা? পারবো না, মানে এইগুলো যদি উনি ইচ্ছে করে না দিয়ে থাকেন তাহলে তো খুবই অন্যায় করেছেন, শাস্তি হওয়া উচিত। তো দেখলাম শুভেন্দু অধিকারীর সাথে গদাগদ হয়ে নমস্কার করছেন আজকে মিটিং এ। তো সে সরকারের মিটিং এ যেতেই পারেন, কিন্তু ওই গদগদ হয়ে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় কোনো তদন্ত না করে, আমি আমি তৃণমূলের সমর্থক হয়ে বলছি, আমরা চাই, এখনো চাই পশ্চিমবাংলায় একটা ভালো অপোজিশন আসুক, বিরোধী দল আসুক, এবং সেটা এই অবস্থায় তৃণমূল ছাড়া কেউ নেই। আমরা কখনোই চাইবো না সিপিএম ফিরে আসুক, কংগ্রেস ফিরে আসলে সিপিএম ফিরে আসবে, ওরা একই সঙ্গে থাকে। যে আমরা চাইবো পশ্চিমবাংলা একটা ভালো তৃণমূল মতো একটা বিরোধী দল হোক, যারা হয়তো 10 বছর পরে 5 বছর পরে ক্ষমতা আসার চেষ্টা করবে, কিন্তু এদেরকে নিয়ে যেন দল, যারা ঘোষিত চোর এবং অকর্মণ্য চোর, চোরেরও দুভাগ হয়, অনেক চোর কাজের চোর হয়। আমি আবার বললাম, বহু লোকেরা কিন্তু জেল থেকে বেরিয়ে ভোটে জিতে গেছে, তৃণমূলের লোকেরা জিতেছে, তারা মানুষের সাথে ছিল, তারা মানুষের সাথে ছিল, কাজ করেছে। মনোজিৎ, ত্রাণের সামগ্রী জমিয়ে রেখে কি করেছে? ওটা থেকে ওটা বিক্রি করবে বলে রেখে দিয়েছে, সেটা না ত্রাণের সামগ্রী উনি জমিয়ে বলতে কেন পারবেন, রেখেছে? ত্রাণের সামগ্রী যদি খরচ করতে না পারেন, নিয়ম হচ্ছে ফেরত দিয়ে দেওয়া। সেগুলো এই তো কম্বল টম্বল তো শীতকালের জিনিস, হুম, সেগুলো একদিন আসে কেন? নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে, উনি মানে হয়তো হতেই পারে আর যা যা পেয়েছিলেন তার থেকে কম বিলি করেছেন, কিন্তু সেগুলো ফেরত চলে যাওয়ার কথা। উনি কেন রেখেছিলেন উনি বলবেন, কি তদন্ত হওয়া উচিত আমি মনে করি, ভীষণভাবে আর.এন. তদন্ত। টেগোর হসপিটাল, পিয়ারলেস হসপিটাল, আমরি হসপিটাল, এই ধরনের সব হসপিটাল থেকে 3 লাখ টাকা করে তো ওঠানো হয়েছে। ভাবুন, এটা তো হসপিটাল বলছে, বেআইনি পার্কিং থেকে কিভাবে আমরা টাকা দিতাম? বেআইনি পার্কিং থেকে কোনো রসিদ থাকতো না, যে রাস্তায় পার্কিং নেই সেখানে পার্কিং ফিস কোথায় যায়, এগুলো সব তো কাউন্সিলর কাকে বলবেন আপনি? আমি দল করতাম, আমাদেরকে টাকা দিতাম, বেআইনি পার্কিং 20 টাকা 30 টাকা, যেখানে পার্কিং নেই, তো এগুলো তোলার জায়গা ছিল। মনোজিৎ, নেক্সাসটা কিভাবে কাজ করতো? ধরুন অনন্যা ব্যানার্জি টাকা তুলেছে এবং এরকম আরো অনেক কাউন্সিলর টাকা তুলেছে, তুলে অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দিত কিভাবে? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি বলবো অভিষেক ব্যানার্জির কাছে এটা মডাস পৌঁছতে কিনা, অপারেন্ডি সেটা কি সেটা ছিল? বলতে পারবো না আমার। সেটা তো অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছতে, এটা আমি আমি বিশ্বাস করি না, হুম, কারণ অভিষেক ব্যানার্জি এত কাঁথা কাজ করবে না, যথেষ্ট বুদ্ধি রাখে। ওনার তো অনেক বড় বড় মন্ত্রীরা সব বন্ধু টন্ধু ছিলেন, তাদের সাথে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে, তাদের সাথে ঘুরতেন দেখতাম। আর খুবই বড় একজন মন্ত্রী, হুম, তিনিও একটা কাণ্ডে জড়িয়েছেন, হুম। কিন্তু ওর বন্ধু ছিলেন, তিনি বলতে পারবেন। অভিষেক দা, বিজেপির জন্য আপনার কি বার্তা থাকবে? এই যদি যদি বিজেপি কখনো ভালো তৃণমূল বলে, হুম। ভালো তৃণমূল যেটা বলছে, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলছে, ভালো তৃণমূল বলে কাউকে নিয়ে নেয়, তাহলে আপনি কি ভালো বলবেন? তৃণমূল কাকে বলছে? যাদেরকে টাকা নিতে দেখা গেছে, সায়নী ঘোষ 2 বছর আগে ইডি ডেকেছে, ওর যে জুনিয়র ছিল কুনাল, কুন্তল, হুম, কুন্তল ঘোষ, সে এখনো জেলে আছে, এসএসসি না স্কুল স্ক্যামে, কোন একটা স্ক্যামে। সে ভালো তৃণমূল। সায়নী ঘোষ শিবলিঙ্গকে অপমান করেছিল, বিজেপির কাছে ভালো তৃণমূল। ভালো তৃণমূল কার? মুর্শিদাবাদের যিনি মুসলমান এমপি, এনডিএতে কটা এমপি আছে মুসলমান? এখন 3টে হলো। কি করবে বিজেপি? কাকলি দেবী নিজে, একমাত্র কাকলি দেবী তৃণমূল ছিলেন, তাকেও তো আমার টাকা নিতে দেখেছি ক্যামেরার সামনে, দেখিনি? ইউসুফ পাঠান মুর্শিদাবাদ, খালিলুর রহমান মুর্শিদাবাদে, তোরা বলে তো ওখানে তো সব বাংলাদেশিরা ভোট দেয়, তারা ভালো তৃণমূল। কি বলবেন আপনি? ওই প্রসূন ব্যানার্জি কি ফুটবল টুটবল সব খেলতো, কত ফুটবল খেলেছে ভগবান জানে, কিচ্ছু হয়নি পশ্চিমবাংলা ফুটবলে, তিনিও টাকা নিয়েছেন। কিন্তু এদেরকে দলে এনেছে কে? মমতা ব্যানার্জি। কাকলি দিকে বাদ দিলে, কাকলি দিকে আমি নিজে চিনতাম, আমার খারাপ লাগছে কাকলি দিকে, আমার সাথে অনেক কথা হয়েছে অনেক এক সময়, সত্যি আমার খারাপ লাগছে। হ্যাঁ, কিন্তু বাকিদেরকে দলে এনেছে তো মমতা ব্যানার্জি নিজে। সায়নী ঘোষকে দলে কিভাবে এসছে আপনি জানেন? একটা টিভি চ্যানেলে তরুণজ্যোতি চেয়ারের সাথে সম্ভবত একটা ডিবেট হয় ওই 2021-এর গোড়ার দিকে। সেই ডিবেটে তরুণজ্যোতি ওকে খুব বাজেভাবে অ্যাটাক করে। 24 ঘন্টা একটি চ্যানেলের নাম বলে ফেললাম, একটি চ্যানেলের ডিবেটে
2021-এ, তার আগে উনি ঘোষিত বামপন্থী ছিল। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছেন, যাদবপুরে বোধহয় ভর্তি হয়েছিলেন, যাদবপুরে আর পড়াশোনা করেননি, সিনেমা করছেন, ট্যালেন্টেড সিনেমা করেন, কিন্তু ঘোষিত বামপন্থী। শিবলিঙ্গকে অপমান করেছিলেন, তার জন্য বোধহয় কেস টেসও হয়েছিল। তরুণ যদি তিওয়ারির সাথে একটি ঝগড়া হয় 2021 সালে, সেই ঝগড়ার পরে মমতা ব্যানার্জি গদগদ হয়ে ওনাকে দলে নিয়ে গেছে। আমরা 30 বছর ধরে দলে আছি, আমি ওর থেকে অনেক বেশি বেশি ঝগড়া করেছি, বড় বড় লোকেদের সাথে সয়ে গিয়ে ঝগড়া করেছি। পার্টির মুখপাত্র পদও সামলেছি 2021 সালে, যখন মিস্টার গোস্বামী পশ্চিমবাংলায় চ্যানেল করলো, নাম বলছি না, সেই চ্যানেলে আমি যেতাম, সামলাতাম। আমরা তো পাত্তা পাইনি। তো এরকম অভিমান প্রচুর মানুষের আছে। আমার কি যায় আসে না, কারণ আমি আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার ছাত্রছাত্রীদের সাথে আমি থাকতে ভালোবাসি, আমার বই বিদেশে পড়ানো হয়, আমার কিছু যায় আসে না। কিন্তু যারা রাজনীতি নিয়ে করেছে তাদের তো সত্যি যায় আসে। কাজে আমি বলি, এই যারা সংসদে গেছেন তাদের একটা একটা জায়গায় লেভেলের এই এই গ্রিভান্সটাকে আমি অ্যাকসেপ্ট করি, কিন্তু সেই গ্রিভান্সটাকে থাকা পরে তুমি দলের মধ্যে সেটা বলো। তুমি মানে বিধানসভায় হেরে যাওয়ার 1 মাসের মধ্যে তুমি দল ছেড়ে চলে যাচ্ছ, এটা তুমি করতে পারো। তুমি সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করো। ওই কুণাল ঘোষ তো দল ছেড়ে যায়নি। কুণাল ঘোষকে কে জেলে ভরেছিল? মমতা ব্যানার্জির পুলিশ। কুণাল ঘোষকে তো মমতা ব্যানার্জির পুলিশ জেলে ভরেছিল। কুণাল ঘোষ তো কি মদন মিত্র, মদনের সাথে কতদিন ধরে আছে? মদন মিত্র 2021 সালের পর থেকে তার কিছু পায়নি, পদ মন্ত্রিত্ব পায়নি, অথচ উনি ভালো ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন। মদন মিত্র ওয়াজ দ্য বেস্ট ট্রান্সপোর্ট মিনিস্টার অফ বেঙ্গল till he went to jail in 2015, প্রথমবারে। মদন মিত্রকে তো কিছু দেয়নি, সে লোকটা কিন্তু এখন মমতার সাথে আছে। কাজে এই দোষটা যদি কেউ, শুধু অভিষেক ব্যানার্জিকে দোষ দিলে হবে না, এগুলো মমতা ব্যানার্জি নিজে করেছেন। মানুষ চেনেন না। এখন যদি চেনেন, এখনো দল ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু মানুষ চিনতে হবে। আমরা চাই উনি মানুষ চেনেন। বহু মানুষকে তাড়িয়েছেন উনি, নিজের জন্য দাঁড়িয়েছেন, অন্যদেরকে চাই। ঋতব্রত ব্যানার্জি কোত্থেকে এসছে? ঋতব্রত ব্যানার্জি কোত্থেকে এসছে? অমিত মিত্রকে লাথি মেরে এসছে। দিল্লিতে তো অমিত মিত্রকে লাথি মেরেছিল ঋতব্রত ব্যানার্জি, তখন ডিওএফআই এর লিডার। হ্যাঁ, 2015-16 সালে সম্ভবত। তারপরে সে পার্লামেন্টে গেছে সিপিএম এর হয়ে, সিপিএম ওকে ওই একজন ভদ্রমহিলা ওর নামে কেস করে, তার জন্য তাকে এক্সপেল করে, তারপরে সে তৃণমূল কংগ্রেসে এসছে। আজকে কেমন লাগছে? ঘটনাচক্রে যখন উনি তৃণমূল কংগ্রেসে যাবেন, ঢুকবেন করছেন, আমার ওপিনিয়ন চাওয়া হয়েছিল, একজন চেয়েছিলেন, খুব বড় এমপি, তিনি তাকে ঢুকিয়েছেন, তাকে আজকে গাল দেয়। তাকে আমি বলেছিলাম যে কেউ ঢোকাবেন, ইজ এ রটেন অরেঞ্জ, ওর কোনো ভ্যালু নেই কোনো দলে। এরকম বহু লোকের আছে যারা কথা বলতে পারে ভালো, তাদেরকে নার্চার করবে। শোনেনি। আজকে কি হলো? 2018 সালে আমি এটা বলেছিলাম, তার অফিসে গিয়ে বলেছিলাম, ডোন্ট টেক হিম ইনটু দ্য পার্টি, হি ইজ এ রটেন এগ। ইউ ডোন্ট লিসন। না, পার্সোনাল লাইফ নিয়ে কি যায় আসে? আজকে কি হলো? পার্সোনাল লাইফে বাঁচার জন্য তো এসেছিল, এখনো বাঁচার জন্যই যাচ্ছে। দ্য কেস ইজ পেন্ডিং, দেয়ার ইজ এ পসিবল রেপ কেস এগেনস্ট হিম, উইচ ইজ পেন্ডিং।